মা, এত সকাল সকাল আপনি কাঠ কাটার কাজে লেগে পড়েছেন? দিন মা, আমাকে দিন, আমি করে দিচ্ছি। এই বয়সে এসে প্রতিদিন এত কাঠ কাটা খুব কঠিন ব্যাপার। থাক মা, ছেড়ে দিন, বলছে না আমাকে দিন, আমি সব করে দেব। আপনি আর পারবেন না। আরে না না বৌমা, তুমি পারবে না। আমার মতো এত কাঠ কাটলে তোমার হাতের তালুতে যে ফোসকা পড়ে যাবে। আমি তো এত কাঠ কাটতে পারছি কারণ অনেক বছরের অভ্যাস গো। কাঠ কাটতে কাটতে আমার হাতের তালুর চামড়া মোটা হয়ে গেছে। এখন আর কষ্ট হয় না। প্রথম প্রথম খুব কষ্ট হতো। যাক গে যাক, তুমি এইগুলো নিয়ে চিন্তা করো না বৌমা, আমি একদম ঠিক আছি। মা, আপনি প্রতিদিন এত কাঠ কাটেন, তারপরে আবার সেগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রিও করেন। এইদিকে আপনার ছেলেও তো রোজগার করতে প্রতিদিন এত দূরে অফিসে যায়। আর এইদিকে দেখুন পাশের বাড়ি, এই যে আমাদের পাশের বাড়ি, ওরা ওরা কি করে এত ধনী বলুন তো মা? আমার মনে হচ্ছে আমাদের কোথাও ভুল হচ্ছে, তাই তো এত পরিশ্রম করেও আমরা ধনী হতে পারছি না। এর থেকে ভালো মা আপনি বলুন পাশের বাড়ির ওরা কি করে, তাহলে আমরাও সেই কাজ করব আর ধনী হতে পারবো। আরে বৌমা, তুমি কি যে বলো না, তুমি তো আমাদের আগের ঘর বাড়ি কিছুই দেখোনি। আমাদের আগের সংসারের পরিস্থিতি তাও তুমি জানো না, তাই তো তুমি এরকম বলছো। তুমি জানো আগে আমাদের কত বেশি অভাব ছিল, সেখান থেকে আজ এইটুকু যা দেখছো সব করেছি। প্রচুর পরিশ্রমের জোরে অনেক কিছু করতে পেরেছি। বাবুর চাকরি, আর আমি এই বন থেকে কাঠ এনে ছোট ছোট করে কেটে জ্বালানি বানিয়ে বাজারে গিয়ে বিক্রি করি। এইভাবেই তো দুজন রোজগার করতে করতে, পরিশ্রম করতে করতে ধীরে ধীরে অভাব কাটলো। এখন তো আমাদের অবস্থা অনেক ভালোই গো বলতে গেলে। না মা, আমাদের অবস্থা অতটাও ভালো না। দেখেছো আমাদের পাশের বাড়ির ওদেরকে, দেখেছো ওরা কত পয়সাওয়ালা, আর আমরা আমরা ওদের মতো কিছুতেই হতে পারছি না। কিন্তু কেন মা? আমাদেরও তো ওদের মতো হওয়া উচিত, তাই না? ওরা ওরা এমন কি কাজ করে বলো তো মা, যে তুমি ভাবছো যে আমরা ওটা করতে পারবো না? তাহলে আমরা যদি ওদের মতো কাজ শুরু করতে পারি, তাহলে তো আমরাও ওদের মতো ধনী হতে পারবো। আর তুমি চিন্তা করো না মা, আমি তোমাকে সাহায্য করব তো ওদের মতো ধনী হওয়ার জন্য। আমাকে যা যা করতে হয় আমি সব করব, তুমি শুধু আমাকে বলো ওরা কি এমন কাজ করে। তুমি খুব বোকা গো বৌমা। যাই হোক, তুমি যখন এতবার করে জানতে চাইছো তাহলে বলেই দি। ওরা আচার বানায় গো। ওদের আচারের ব্যবসা সে অনেক পুরনো। এবার ওরা কি শুধু আচার বানায় কিনা, বা এখন অন্য কোনো ব্যবসাও এর সাথে শুরু করেছে কিনা, বা কি কি আচার বানায় এত আমি জানি না। তুমি তো আসার পর থেকে দেখতেই পাচ্ছ বৌমা, ওদের সাথে আমাদের কথাবার্তা নেই। ওই আগে জমি জমার ভাগ নিয়ে একটু রাগারাগি হয়েছিল, তারপর থেকে আর সেরকম একটা কথাবার্তা হয় না। তাই এর থেকে বেশি কিন্তু আমি কিছু বলতে পারবো না। আমি ওদের ব্যাপারে এত কিছু জানিই না। ও, আচার বানায়? বেশ, এটাই যথেষ্ট। আমি জানি বেশিরভাগ লোকই আমের আচার বানায়, তাই ওরাও নিশ্চয়ই আমের আচারই বানায়। মা, তাহলে আজ থেকে আমরাও আমের আচার বানাবো, আর আচার বানিয়ে বাজারে বিক্রি করব, কেমন? তারপর দেখো মা, আমাদের অনেক লাভ হবে, আমরাও অনেক ধনী হয়ে যাব। আজ
আজ থেকেই কাজ শুরু করতে হবে। শোনো না মা, তুমি যখন আজকে ওই কাঠ বিক্রি করতে বাজারে যাবে তখন বেশি করে আম কিনে এনো, কেমন? আমরা আচার বানাবো, আমের আচার। তোমার যখন এত ইচ্ছা করছে তাহলে তাই হবে। আমি ফেরার পথে আম কিনে আনবো। তবে বৌমা, একটা কথা মনে রেখো, অন্যদের দেখে কোনো কাজ করে ধনী হওয়া যায় না। নিজের বুদ্ধি আর পরিশ্রম এটাই ধনী হওয়ার জন্য যথেষ্ট। তাও তুমি যখন এতবার করে বলছো, তখন আমি বাড়ি ফেরার পথে আম নিয়ে আসবো আর আমের আচারও বানাবো। ঠিক আছে, দেখা যাক কি হয় তাহলে। মা, এইবার দেখো, আমরাও ওদের সাথে টেক্কা দিয়ে আচার বানাবো। তারপরে সেই আচার বাজারে বিক্রি করলে কত পয়সাওয়ালা হয়ে যাব। তোমরা এতদিন ধরে কেউ যে এই আচারের ব্যবসাটা শুরু করনি কেন, আমি তো এটাই বুঝতে পারি না। এই যাক গিয়ে যাক, আমি তো এখন চলে এসেছি। এইবার দেখো, আমি তোমাদের সাথে পরিশ্রম করে আচার বানিয়ে কত টাকা উপার্জন করি। হুম, ঠিক আছে। তোমার যখন এত ইচ্ছা করছে বৌমা, তাহলে তাই হবে খন। আমি ফেরার পথে আম কিনে আনবো। তবে বৌমা, একটা কথা কিন্তু তুমি মনে রেখো, অন্যের দেখা দেখি করে এই ধনী হওয়া খুব কঠিন। নিজের বুদ্ধি আর নিজের পরিশ্রম দিয়েই ধনী হতে হয়, বুঝলে তো? তাও তুমি যখন বারবার করে বলছো আমি আম নিয়ে আসবো, নিশ্চয়ই নিয়ে আসবো বাজার থেকে। কি যে বলি বৌমাকে, বৌমা তো ছেলে মানুষ, তাই বুঝি ভাবছে আচার বানিয়ে বিক্রি করলেই খুব তাড়াতাড়ি পয়সাওয়ালা হওয়া যায়। কিন্তু বৌমাকে কি করে বোঝাই, শুধু আচার বানিয়ে বিক্রি করা মানেই তাড়াতাড়ি পয়সাওয়ালা হওয়া না, এ যে খুব কঠিন কাজ। বৌমা তো কিছু বুঝতেই চাইছে না কো। মা, আম তো প্রায় কাটা হয়েই গেছে। তোমার গুড়ের জালটা যদি ভালোভাবে হয়ে যায় তাহলে একটু ভাজা মশলাগুলো গুঁড়ো করে দাও। ভাজা মশলা না দিলে আচারটা ঠিক স্বাদ লাগে না। আর না হলে তুমি আমাকে দাও না, আমার হাতে এখন আর কোনো কাজ নেই। আমি তাহলে এই ভাজা মশলাগুলো একটু গুঁড়ো করে নিই। আরে না না বৌমা, তুমি তো এতক্ষণ ধরে এত আম কাটলে, ভাজা মশলাটা বরং আমিই বানিয়ে দেব। আমি তো এমনি আচার বানাতে পারি, তাই কোনো অসুবিধা হবে না। তুমি বরং আমটা কাটা হয়ে গেলে যাও ঘরে গিয়ে রান্নাটা বসাও, ভাতটা বসিয়ে দাও দেখি। দুপুর তো হয়েই গেল, এবার একটু খিদে খিদে পাচ্ছে, দুটো গরম গরম ভাত খাবো। ঠিক আছে মা, আমি তাই যাচ্ছি। আপনি তাহলে এই দিকটা সামলে নিন। আর হ্যাঁ, যদি কিছু লাগে তাহলে আমাকে কিন্তু আওয়াজ দেবেন মা, আমি সাথে সাথে চলে আসবো। ঠিক আছে, উঠি তাহলে। আচার নেবে গো? আচার, সুস্বাদু আমের আচার। আচার নিয়ে যাও, আমের আচার আছে। আচার নেবে গো? আচার। না, আজকে একটুও আচার বিক্রি হলো না। আচার বিক্রি করতে গিয়ে বরং জঙ্গল থেকে কাঠ আনা, কাঠ কেটে বাজারে নিয়ে এসে বিক্রি করা, এগুলো আমি আজকে কিছুই করতে পারলাম না। আর কাঠও বিক্রি হলো না। বৌমাকে কি করে যে বোঝাই, এত বায়না করছে আচার বিক্রি করার, তাই তো বাধ্য হয়ে এই আচারের কাজ শুরু করতে হলো। দেখি, আজকে গিয়েই বৌমার সাথে কথা বলতে হবে, এই বাজারে এসে আচার আমি বিক্রি করতে পারবো না। আরে না না মা, তুমি বুঝতে পারছো না, নির্ঘাত আমের আচারের বাজারে কোনো চাহিদা নেই।
আমরা কালকে অন্য আচার বানাবো, কুলের আচার বানাবো, ঠিক আছে মা? দেখো কুলের আচার কেমন বিক্রি হবে। তারপরে কুলের আচার বিক্রি হলে আমরা অনেক ধনী হয়ে যাব। দেখছো না, ওরা তো আচার বানিয়েই কত পয়সাওয়ালা হয়ে গেছে, কত বড় বাড়িও বানিয়ে ফেলেছে। আমরাও পারবো মা, তুমি একদম চিন্তা করো না। আজকে তাহলে আমরা কুলের আচার বানাবো, কেমন? না বৌমা, তুমি ঠিক বুঝতে পারছো না। রোজ তো আমি বাজারে কাঠ বিক্রি করি, তাই আমার কাছে কাঠ কেনার খরিদ্দার অনেক আছে। তাই সবাই আজকে এসেছিল, এসে ঘুরে গেল। আমি তো আজকে একটুও কাঠ বিক্রি করতে পারলাম না, আর আচারও কেউ কিনলো না। এটা করে আমাদের অনেক ক্ষতি হয়ে গেল গো। তাই এর থেকে ভালো কাল থেকে আমি আবার কাঠই বিক্রি করব, বুঝলে তো? কাঠ আচার সবকিছু একসাথে ওই বাজারে বিক্রি করা সম্ভব না, তাই কাঠ বিক্রি করাই ভালো আমার পক্ষে। আরে না মা, তুমি বুঝতেই পারছো না। নিখাত আমের আচারের বাজারে কোনো চাহিদা নেই। আমরা কালকের জন্য কুলের আচার বানাবো, ঠিক আছে মা? দেখবে কেমন আচার বিক্রি হয়। তারপর কুলের আচার বিক্রি করেই তো আমরা অনেক ধনী হয়ে যাব। দেখছো না, ওরা তো আচার বানিয়ে কত পয়সাওয়ালা হয়ে গেছে। আমরাও পারবো মা, তুমি একদম চিন্তা করো না, একদম কষ্ট পেও না তো। কি জ্বালাতন! বৌমা যে আমার কিছুই বলতে রাজি হচ্ছে না। এই পয়সাওয়ালা হতে গিয়ে যা আমার ব্যবসা আছে সেটাও লাটে তুলতে চাইছে। না না, এরকম করলে তো হবে না। এতদিন পরিশ্রম করে আমার কাঠ বিক্রির ব্যবসাটাকে একটু দাঁড় করিয়েছি, এখন বৌমার কথা শুনলে ওই ব্যবসাটাও যাবে, আর কবে গিয়ে আচার বিক্রি হবে এই অপেক্ষায় আমি বসে থাকতে পারবো না। মা, কি ভাবছো চুপ করে? চলো তাহলে আমরা বাজারে যাই, কুল কিনে নিয়ে আসি। কালকে তো আমরা কুলের আচার বানাবো ঠিক করলাম, চলো। বৌমা দেখো, আমি সবই তোমাকে করে দিতে পারবো, কিন্তু আমি কাল থেকে আবার কাঠই বিক্রি করব বাজারে। আর আচার যদি বিক্রি করতে হয় তাহলে তোমাকেও বাজারে যেতে হবে। তুমি আচার বিক্রি করবে আর আমি কাঠ বিক্রি করব, কেমন? আর যদি এতে রাজি থাকো তাহলেই চলো এখন গিয়ে কুল কিনে নিয়ে আসি, তোমাকে তাহলে কুলের আচার বানিয়ে দেবো। ও, তাহলে তো আরো ভালো মা, তাহলে আমরা আরো ধনী হতে পারবো। আচার বিক্রি করব, আবার আপনি কাঠ বিক্রি করবেন, আপনার ছেলে চাকরি করবে। আমাদের তো তাহলে অনেক টাকা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ মা, এটাই ভালো বুদ্ধি। চলুন মা, আমরা কুল আনতে যাই বাজারে। আচার নিয়ে যাও গো, আচার, কুলের আচার। বাড়িতে বানানো সুস্বাদু কুলের আচার আছে, আচার নিয়ে যাও গো, আচার। না মা, দেখছি তো এখানে কুলের আচারেরও একদম চাহিদা নেই। একজনও কেউ কুলের আচার কিনতে আসলো না। আমার কি মনে হচ্ছে জানো তো মা, এখানে না চালতার আচারের চাহিদা। কাল থেকে আমি চালতার আচার বানিয়ে আনবো, তাহলে নিশ্চয়ই অনেক লোক কিনবে, আর আমরা ধনী হতে পারবো। হ্যাঁ মা, তাই করব। কালকে তাহলে আমরা চালতার আচার নিয়ে আসবো। বৌমা, রোজ রোজ যদি তুমি এইভাবে আচার বদলে ফেলো তাহলে তো বিক্রি হওয়ার আর সম্ভাবনাই থাকবে না। একটু ধৈর্য তো ধরতে হবে, তাহলে গিয়ে অল্প অল্প বিক্রি শুরু হবে। তুমি আগে আমের আচার আর এই কুলের আচার এই দুটো একসাথে এনে বিক্রি করার চেষ্টা করো না, তারপরে দরকার হয় চালতার আচারও নিয়ে আসবে। না মা, আমি যা বুঝলাম, আম কুল কোনো আচারই এখানের লোকরা পছন্দ করে না। আমরা বরং ওই চালতার আচারটাই বানিয়ে আনবো, তারপরে অনেক ধনী হয়ে যাব।
কি আর বলবো তাহলে, তুমি তাহলে তোমার যা মনে চায় তাই করো, আমি আর কি বলতে পারি। মা, মনে হচ্ছে এখানে সব মানুষজন এই চালতার আচারও পছন্দ করে না। ওরা বুঝি তেঁতুলের আচার পছন্দ করবে। তাই এবার ভাবছি তেঁতুলের আচার বানাবো। আমাদের পাশের বাড়ি ওরা যখন আচার বানিয়ে এত ধনী হয়েছে, তাহলে আমরাও নিশ্চয়ই পারবো, তাই না মা? আসলে আমরা তো জানতেই পারিনি ওরা ঠিক কোন আচার বানিয়ে এত পয়সাওয়ালা হয়েছে, তাই এত দেরি হয়ে যাচ্ছে। কিন্তু একবার যদি বুঝতে পারি যে ওরা ঠিক কোন আচারটা বানিয়ে এত ধনী হতে পেরেছে, তাহলে আমরাও পারবো। বৌমা দেখো, এতদিন তুমি নিজের মতো করে সব করলে, আমি কিচ্ছুটি বলিনি। এই আচার, ওই আচার, সেই আচার, কিন্তু কোনো লাভ হলো না তো, হবেও না। এবার তুমি আমার কথা শোনো। দেখো বৌমা, কাউকে নকল করে কিছু করতে যেও না, সেই প্রথম দিন থেকে আমি তোমাকে বলছি। ওরা যে শুধু আচার বিক্রি করেই এত ধনী হয়েছে এই কথাটাও তো আমরা জানি না। ওদের আরো কোনো ব্যবসা আছে কিনা পাশাপাশি সেটাও আমরা জানি না। তাই বলছি, ধনী হতে চাইলে অন্যকে নকল না করে নিজের দমে, নিজের পরিশ্রমে ধনী হও। তুমি আচার বানাচ্ছ, বিক্রি করছো, এ ভালো কথা, কিন্তু ধৈর্য তো ধরতে হবে। একদিন এই আচার, পরের দিন ওই আচার, এইভাবে কি ব্যবসা হয় নাকি? তুমি বরং সব রকমের আচার অল্প অল্প করে রাখো, তারপর বিক্রি করো। একদিন দুদিন যাবে, এক সময় ঠিক খরিদ্দার পেয়ে যাবে। এত হড়বড় করলে তোমাকে আর ধনী হতে হবে না, বুঝলে তো? তবে এবার মনে হচ্ছে মা ঠিক কথাই বলছেন। ওদের দেখা দেখি আমি আচার বিক্রি করতে গিয়ে কোনো আচারই বিক্রি করতে পারছি না, শুধু শুধু পয়সা, সময় দুটোই নষ্ট করছি। না না, এবার সত্যি কাউকে নকল করব না। এবার নিজে পরিশ্রম করে আর ধৈর্য ধরে আমি পয়সাওয়ালা হব। ধীরে ধীরে ঠিক আমার এখানে খরিদ্দার আসবে। আমি সব রকম আচার রাখবো।